নিকুঞ্জ নিকেতন, লেখক রাজীব কুমার দাস। আজ পর্ব ১৯। চলুন তাহলে শোনা যাক। সময় গড়িয়ে যাচ্ছে, দিন দিন বয়স বাড়ছে, আর বয়স বাড়ছে নিকুঞ্জ নিকেতনেরও। সময়ের বারতায় এটা এখন একটি জীর্ণ বাড়ি ঠিকই, কিন্তু জনশূন্য নয়। নিকুঞ্জ নিকেতন পরিবারে যোগ হয়েছে আরো দুজন সদস্য, দিলরুবা ও নওশাদ জুটি। ওনারা দুজনেই ছিলেন স্কুল শিক্ষক, কিন্তু কোনো সন্তান নেই। স্কুলের চাকরি শেষে বড় বেশি একা হয়ে পড়েন। স্কুলটা যেখানে ছিল পরিবারের মতো, সেখান থেকে অবসর আসার পর যাওয়ার আর কোনো জায়গা নেই। বেসরকারি স্কুল, তাই পেনশনও নেই। শত মানুষের ভিড়ে একলা হয়ে থাকা নিঃসন্তান দম্পতির স্থানও হয় এই নিকুঞ্জ নিকেতনে। এদিকে অনিমেষ, পিটার, সারোয়ার চাইতে নরেন্দ্রদা একটু বেশি বয়স ছুঁয়ে এগিয়েছে। প্রায়শই অসুস্থ হয়ে পড়েন, আর ওষুধের বাক্সের ওজনটাও ক্রমান্বয়ে বেড়েছে। বিশাখা হরহামেশাই আসে এখানে, আর তার কাকাবাবুর দেখভাল করে যায়। হঠাৎ একদিন দেখা যায় ব্লাড সুগার বেড়ে বেহাল অবস্থায় তিনি, যার পরিপ্রেক্ষিতে হাসপাতালে ভর্তি করাতে হয়। সেদিন সারা রাত আমরা সকলেই হাসপাতালে কাটিয়েছিলাম। পুরো রাত ঘুমের সাথে যুদ্ধ করে আর পেরে উঠতে পারছি না, তাই সকালে বিশাখার ভরসায় রেখে আমরা চলে আসি। বিশাখার সেবা আর যত্নে দাদা অল্প কয়েকদিনেই অনেকটা স্বাভাবিক হয়ে ওঠে। ডাক্তার বলেছিল আরো ২-১ দিন অবজারভেশনে থাকুক হাসপাতালে। আমরা কেউই ওনাকে একা রাখি না আর। প্রতিদিনই আমাদের মাঝে একজন ওনার সাথে রাতে থাকছে, আর দিনের বেলায় বিশাখার সঙ্গ। কাকাবাবু, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। আমরা বাপ বেটি সেই আগের মতো পেয়ারা বানানি খাবো বারান্দায় বসে। আমাকে স্বপ্ন দেখাচ্ছিস? জীবনটা বুঝি আর বেশি টানতে পারবো না। শেষ স্টেশন হয়তো কাছাকাছি। তুমি অমন করে ভাবছো কেন? তুমি না বলতে যখন মৃত্যু আসবে তখন কেউ আটকে রাখতে পারবে না? তাহলে মরার আগে বারবার কেন মরা? তার চেয়ে যতটুকু বাঁচো স্বপ্ন নিয়ে বাঁচো কাকাবাবু, আমার মতো করে। আহ 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 ওরে, এই বয়সটাতে স্বপ্নগুলোও যে সাদা কালো। একটা কথা, আমার অসুস্থতার বিষয়ে রাজীবকে জানানোর প্রয়োজন নেই। কেন? শুনলে পাগল ছেলেটা সবকিছু ফেলে ছুটে চলে আসবে। ও যে পথ বেছে নিয়েছে সেটাই তাকে অনেক দূর যেতে হবে। পিছুটান তার পথকে বাধাময় করতে পারে। এমনিতে আমার মোহে সে বাধা পড়ে আছে, আর আমিও মায়ার বাঁধনটা ছিন্ন করতে পারছি না বলেই হয়তো চলে গিয়েও বারবার ফিরে আসা। কাকাবাবু, আমি কখনো ভাবতে পারি না যে অন্যকে বাঁচতে শেখানো ব্যক্তিটা আজ নিজে হেরে যাবে। এটা কেন? আপনি তো হারতে পারেন না। ওরে পাগলি, আমরা চাওয়ার কি? যিনি বিধির বিধান লিখেছেন তিনি সবকিছু লিখিয়ে পাঠিয়েছেন। আমরা মানুষ তো নিমিত্ত মাত্র। শুধু একটা আশা। আশা কি ধরনের? আমাকে বলে দাও, আমি সর্বোচ্চ চেষ্টা করব পূরণ করতে। নতুবা রাজীব তো আছেই। আমার সাধ্য না হলেও রাজীব ঠিকই পারবে। সত্যি বলছিস? অবশ্যই। আমার উপর তোমার আস্থা না থাকতে পারে, কিন্তু রাজীবের ওপর তো ভরসা করতে পারো। তা এখন বলো, তোমার আশাটা কি? রাজীবের বউ দেখে যেতে চাই। কথাটা বলার সাথে সাথেই বিশাখা কেমন যেন হকচকিয়ে গেল। আমার ভাবনাগুলো এখন আর অবাস্তব বলে মনে হয় না। বিশাখার মনে রাজীবের জন্য শুধু বন্ধুত্বই বাসা বাঁধেনি, এর চাইতেও এক ধাপ এগিয়ে যার রূপ হয়েছিল অন্য ধারায়। সে এখন অস্বস্তি বোধ করছে আমার সামনে বসে থাকতে। আমাকে আজ কিছু একটা করতে হবে, নতুবা এদের মনের টানকে যুক্ত করা যাবে না। চলে গিয়েও বারবার ফিরে আসার লক্ষণটা যদিও ভালো না, তবু বুঝতে পারি যে সময় আর বেশি একটা বাকি নেই। প্রলয়ের ঘন্টা যে কোনো সময় বেজে উঠতে পারে। সারোয়ার, অনিমেষ, পিটারকে বাঁচার মূলমন্ত্র তো শিখাতে পেরেছি, কিন্তু আমার বিয়োগ তাদের নিশ্চয়ই ঝামেলায় ফেলবে। কাকাবাবু, আমি একটু আসছি। না, আমার কাছে বস। আমার প্রশ্নের উত্তর পাইনি। বারে, এই প্রশ্নের উত্তর আমি কিভাবে দিব? তোমার ছেলের বউ তার মতো করেই তো হবে। এখানে আমার বলার কি আছে? কিছুই নেই।
অন্যদিকে তাকিয়ে নয়, কথাগুলো আমার চোখে চোখ রেখে বল। কাকা বাবু, আমার ছেলের বউ হতে তোর আপত্তি থাকবে না তো? মাথা নুইয়ে বসে আছিস কেন? আপত্তি থাকলে চলে যাস, নতুবা বলে দিস। আমরা দুজনেই নীরব কিছু সময় ধরে। বিশাখা মাথা নুইয়ে বসে আছে বেডের পাশে। আমি বসে মোবাইলে মনমোহনের নাম্বারটা খুঁজছি। ঝোঁক নাম্বার খোঁজার দিকে নয়, উত্তর জানা জরুরি। তাই অপেক্ষায় আছি বিষয়টার ইতি দেখার জন্য। হঠাৎ বিশাখা উঠে দাঁড়ালো। ভাবছি হয়তো এই প্রশ্নটাই তাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। আমি যা ভাবছি সেটা নাও হতে পারে, নতুবা হতে পারে তাদের আন্তরিকতা শুধুই বন্ধুত্ব, এর বেশি কিছু নয়। মেয়েটা হয়তো আমাকে সমীহ করে বলেই প্রত্যুত্তর দিচ্ছে না, নতুবা মুখের উপর না বলতে পারতো। আমি তো তার কাছে অপশন রেখেছি চলে যাওয়ার। বুদ্ধিমতী মেয়ে সে, তাই উত্তর না হলে চলে গিয়ে আমায় বুঝিয়ে দেবে। আমি না তাকিয়েও তার গতিবিধি লক্ষ্য করছি। হঠাৎ দেখি তার গায়ের ওড়নাটা মাথায় ঘোমটা দিয়ে চরণ স্পর্শে আমাকে প্রণাম করলো, তারপর ঝটপট বেরিয়ে গেল। বুঝতে আর বাকি নেই। এবং আমি খুশিতে আত্মহারা। বেশ বুদ্ধিমতী মেয়ের পরিচয় দিল, তাই চরণ ছুঁয়ে কিছু না বলেও সুযোগ উত্তরটা জানিয়ে বিদায় নিল। কথাটা কি আগে অনিমেষ পিটার সারোয়ারকে জানাবো, নাকি ডায়েরিতে লিখে রাখবো? দুটোই হবে, তবে আগে কোনটা সেটাই ভেবে পাচ্ছি না। যাক, কিছুটা ধৈর্য ধরি, তারপর ভেবে নেওয়া যাবে। সন্ধ্যায় চলে আসবে আমার আড্ডা পার্টি, আর মনমোহনকেও বলে দেব ডায়েরিটা সাথে দিয়ে দিতে। সন্ধ্যায় হাসপাতালে যেন আনন্দের বন্যা বয়েছিল। কথাগুলো বলতে বলতে আমি খুশিতে আত্মহারা হয়ে যাই। আর মনে ছিল না যে এটা একটা হাসপাতাল, এখানে জোরে কথা বললে পরিবেশ নষ্ট হয়। ইচ্ছে করছে কেবিন থেকে বেরিয়ে সকলকে গিয়ে আনন্দে মেতে উঠি। প্রতিটি বাবার স্বপ্ন থাকে ছেলের বউ নাতিপুতি দেখে যেতে। নাতিপুতির বিষয়ে জানি না, তবে ছেলের বউ ঠিকই দেখে গেলাম। রাতে বসে ডায়েরিতে সবকিছু লিপিবদ্ধ করেছি। খুশিতে আত্মহারা হয়ে হাসপাতালে থাকায় যে আনন্দগুলো করতে পারিনি, ডায়েরিতে লিখে তা করেছি। স্বপ্ন দেখতে অর্থ লাগে না, তাই নিজের মতো করে স্বপ্ন সাজাই। এর মধ্যে বিশাখাকে আর দেখতে পাইনি। বিয়ের বিষয়ে প্রতিটি মেয়েরই লজ্জা বোধ করে বয়োজ্যেষ্ঠদের সামনে, আর আমি তো তার পিতৃ সমতুল্য। এমন একটা বিষয়ে তার লজ্জা পাওয়াটাই যথেষ্ট। এদিকে 3 দিন পর হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাসায় ফিরি। নিকুঞ্জ নিকেতন পরিবার আমায় সাদরে অভিনন্দন জানালো। আজ বিশাখাকে দেখতে পাচ্ছি না, হয়তো কলেজে গেছে, কিন্তু ওর তো মাস্টার্স পরীক্ষা শেষ। তাহলে কলেজে গিয়ে কি করবে? বিকেলে যথারীতি বাগানে গাছগুলো নিয়ে মেতে আছি, ঠিক তখনই বিশাখার আগমন কতগুলো ফুল হাতে নিয়ে। কাকাবাবু, এগুলো তোমার জন্য। এত ফুল আমি রাখবো কোথায়? সমস্যা নেই, ফুলদানিও কিনে এনেছি, তুমি নিজের ঘরে রেখে দিও। আরে দেখো দেখি মেয়ের কাণ্ড, এগুলো একদিন পর আবর্জনা হয়ে যাবে, বরং আমার বাগানের ফুলগুলো প্রতিদিনই সতেজতা দিয়ে যায়। চল, আজ তোকে কিছু দেই। কি? চল, তাহলে নিজেই দেখতে পাবি। ঠিক আছে। মনোহন, আগে বড়বাবু, আমার কেবিনেটের চাবিটা দিয়ে যাও। আগে আনছি। বিশাখা আর আমি আমার রুমে চলে আসি। এদিকে মনমোহন গেছে চাবি আনতে। হাসপাতালে থাকাকালীন আমার রুমের সবকিছুই মনমোহনের দায়িত্বে রাখা ছিল। বউ নেই, কাছে সন্তানও নেই, তাই মনমোহনই আমার পরিবারের ভরসার একজন। বিশাখা তখনও জানে না তার জন্য কি রাখা আছে। মনমোহন চাবি দিয়ে গেলে ক্যাবিনেট থেকে রাজীবের মায়ের বালাজোড়া বের করে দেই। আমার কাছে আয় দেখি। এগুলো তোকে তুলে দিলাম। এটা কি কাকাবাবু? রাজীবের মায়ের বালাজোড়া। এটা আমাদের বংশ পরম্পরায় বলতে পারিস। রাজীবের ঠাকুমা দিয়েছিল তনুশ্রীকে। সে তো বেঁচে নেই, তাই পরম্পরার দায়িত্বটা আমাকেই বেছে নিতে হলো। তোকে এতদিন মেয়ের মতো ভাবতাম, আজ থেকে ভাবছি ছেলের বউ হিসাবে। কাকাবাবু, রাজীব আমাকে সেভাবে ভাবে কি না আমি জানি না, তাই আমি চাই আপনি ভুল প্রমাণিত যেন না হন। এটা আপনার কাছেই থাক,
কখনো সেরকম কিছু হলে না হয় আমায় পড়িয়ে দেবেন। আমার ছেলেকে আমার চাইতে তুইও ভালোভাবে চিনিস না, তাই আমি ভুল হতে পারি না। ওর মনের গভীরে কি লালন করছে সেটা আমি ঠিকই বুঝতে পারি। আমার জানার ছিল তোর বিষয়ে। তোর যদি তাতে আপত্তি থাকে তাহলে আমি জেরাঘাটা করছি না। আপনি সত্যি বলছেন? আমি শুধু ওর বাবাই নই, একজন বন্ধুও বটে। তাই তোকে জানার প্রয়োজন ছিল। তাহলে কি আমি অন্য কিছু ভাবতে পারি, নাকি যেটা ভেবেছি সেটাকেই সঠিক মনে করব? উত্তরটা আমার কাছে নেই, তোর কাছে। কথাটা বলার সাথে সাথে বিশাখা হাত বাড়িয়ে দেয়। বালাগুলো তাকে নিজ হাতে পরিয়ে দিই। আজ তনুশ্রী বেঁচে থাকলে হয়তো দায়িত্বটা সে পালন করত। বিশাখাকে ছেলের বউ হিসেবে ভেবে আমার মনের বাসনা পূর্ণ হয়েছে। এখন পরপারের ডাক এলেও ভয় নেই। মৃত্যু চিন্তা ইদানিং বেশ ভর করছে মনে। আর তাই জীবনের সকল কিছু গুছিয়ে যাওয়ার জন্য উন্মাদনার মতো পড়ে আছি। সময় যে বেশ অল্প, আর জীবনের শেষ যাত্রাটা কখন শুরু হয় তার আগে অসম্পূর্ণ কাজগুলো যতটা সম্পূর্ণ করা যায়, নতুবা মরে গিয়েও তো শান্তি মিলবে না। ইদানিং ইচ্ছে হয় সকলের সাথে দেখা করি, কুশল বিনিময় করি, আর যারা ভুলে গেছে তাদেরও মনে করিয়ে দেই আমি আজও আছি, তোমাদেরই একজন। সময় ফুরিয়ে এলে বোধহয় মানুষ অনেকটা উদার হয়ে ওঠে। কারো কোনো পাওনা আছে কিনা, নতুবা কেউ কখনো কষ্ট পেয়েছিল কিনা, পাওনা চুকিয়ে দেওয়া বা ক্ষমা চাওয়ার বিষয়টাও এখান থেকেই শুরু হয়। ছেলেটাকে খুব দেখতে ইচ্ছে করে। মনে হয় যেন কাছে পেলে আগলে ধরি আর বলি, আমাকে আর দূরে রাখিস না। আমার যাওয়ার বেলায় যেন তোকে দেখি অন্তিমে পাড়ি দিই। কথাগুলো ডায়েরিতে লেখা রয়েছে, কারণ আমি জানি এটা আমার পক্ষে করা কখনো সম্ভব না। জীবনের নিয়মে আমরা গতিশীল, তাই এই নিয়মে আমিও বাধা। আমাদের সুগঠিত জীবন এখন অনেকটা বিক্ষিপ্ত। সকলের মনে একটা সংখ্যা নরেন্দ্র দাকে নিয়ে। গত মাসে হাসপাতাল থেকে সারিয়ে আনা হলো, আর এবার আগের মতোই শারীরিক অবস্থা। নরেন্দ্র দা আমাদের বেরং পৃথিবীর আশার প্রদীপ হয়ে কভু জ্বলেছিল, অথচ তার জীবনের প্রদীপ আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমাদের কারো নাওয়া খাওয়া নেই উনার এই অবস্থা দেখে। বিশাখা প্রতিনিয়তই পাশে আছে, আর সাথে আমরাও। হাসপাতালের তৃতীয় দিনে হঠাৎ ভেঙে পড়েন তিনি। আমার রাজীবকে একটাবার দেখতে পারতাম। ছেলেটা কেন এত দূরে, বলতে পারো? রাজীবকে বলবো তোমার এই অবস্থার কথা? না, থাক। ওর জীবনটা গড়ে নেওয়ার সময় এখন। আমার মায়ায় সে বাধা পড়তে পারে। একমাত্র ছেলে তো, তাই এমনটা মনে হয়। ও কিছু না, তোমরা তাতে মন খারাপ করবে না। আমি বেশ আছি। কাকাবাবু, স্যুপটা নাও। আমায় বাবা বলতে পারিস না? ঠিক আছে, বলছি। বাবা, আপনার স্যুপ। আমার একটা আবদার রাখবি মা? আবদার না বাবা, আপনি আদেশ করবেন। আমি যে বালাজোড়া আর বেনারসিটা সেদিন তোকে দিয়েছিলাম, সেটা পরে আসবি। আমি আমার রাজীবের বউকে দেখতে চাই। ঠিক আছে, এবার আপনি স্যুপটুকু সম্পূর্ণ খেয়ে নিন। কাকাবাবু বারণ করলেও রাজীবকে তার বাবার অবস্থা জানানো প্রয়োজন। আজ বিকেলে কল দিয়ে সবকিছু জানিয়ে দেব। আমাকে ছেলের বউ হিসাবে দেখতে চান, আর আমিও তো সেই স্বপ্ন লালন করছি বহুকাল ধরে। রাজীব সম্পর্কে জানি না, তবে কাকাবাবুর মনের আশাটা আমি অবশ্যই পূরণ করব। আমাদের অভিমান আর হটকারিতার কাছে এই মানুষটা কেন অসম্পূর্ণ বাসনা রেখে অন্তিম যাত্রা করবেন? বিকেলে যথারীতি রাজীবকে কল দিয়ে জানানোর সাথে সাথে সে উন্মাদের মতো হয়ে যায় দেশে আসার জন্য। আমাকে বলে, 2-1 দিনের মধ্যেই দেশে ফেরার ব্যবস্থা করছি। কাকাবাবুর কথা অমান্য করে এ কাজ করাটা কতটুকু যথার্থ ছিল জানা নেই, তবে মন বলছিল এটা করা প্রয়োজন। উনার এই অবস্থা তাকে না জানালে সে সারা জীবনের জন্য আমাকে অপরাধীর কাতারে দাঁড় করিয়ে দিত। বিকেলে যথারীতি হাসপাতালে যাই বেনারসি আর বালাজোড়া পরে। আমার মা বাবাও সেখানে উপস্থিত ছিলেন। আমি বুঝতে পারছি মা আমাকে এই অবস্থায় দেখে সহজে বুঝে উঠতে পারছিলেন না বিষয়টা কি ঘটছে। বেডে শোয়া ছিলেন কাকাবাবু। আমাকে দেখে বাবা মাকে একটু বাইরে যাওয়ার জন্য বললেন।
ওনারা আমার পাশ কাটিয়ে চলে যান, আর যাওয়ার সময় মা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বের হচ্ছে। বাহ, আমার রাজীবের বধূ বেশে তোকে খারাপ মানায়নি। এদিকে আয়, আমার কাছে বস। কাকা বাবু, আপনি শুয়ে থাকুন, ওঠার প্রয়োজন নেই। আমি বলেছি না তোকে আমায় বাবা বলে ডাকবি? শ্বশুর হলে কি কাকা বাবুই ডাকতি? আমার ভুল হয়ে গেছে বাবা, ক্ষমা করবেন। আমি যে কয়টা দিন বেঁচে আছি আমায় বাবা বলে ডাকিস। আজ তোকে কিছু দায়িত্ব দিয়ে যেতে চাই। জানি না আর ফিরতে পারবো কিনা নিকুঞ্জ নিকেতনে। বাবা, আপনি অমন কথা কেন বলছেন? আপনি অবশ্যই ফিরবেন নিকুঞ্জ নিকেতনে। জানিস, ওখানে এখনো তনুশ্রীর অস্তিত্ব অনুভব করি। এই বুঝি আমার কাছে এসে বলবে, কি গো, চা খাবে? এসো বারান্দায় বসে জ্যোৎস্না দেখি। কখনো আবার মনে হয় আমার রাজীব এই বুঝি পেছন থেকে এসে জোরে চিৎকার দিয়ে আমাকে ভয় পাইয়ে দিবে, আর চটজলদি পালাবে ছোট ছোট পায়ে। রাজীব কেন আসে না? ও কি বাপকে ভুলে গেল? না না না, ওর তো এখন অনেক কাজ, অনেক দায়িত্ব। আসবে, সবকিছু গুছিয়ে আসবে। জানিস, সে তার বাবাকে অনেক ভালোবাসে। তাকে বলে দিস আমার কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই। যদি পুনরায় মানুষ হয়ে জন্ম নেই, তাহলে তোর রাজীবের সন্তান হয়ে আবার আসবো। আর তখন আমরা একসাথে থাকবো। তুই হবি আমার মা, আর রাজীব বাবা। সন্তানের জন্য বাবার যে কি হাহাকার, সেটা তখন বুঝবে। সে যেমনটা আমি বুঝি। বাবা চুপ করুন, আমি আর শুইতে পারছি না। এ কি রে, তুই কাঁদছিস? ওরে না, আমি তো তোকে কাঁদানোর জন্য কথাগুলো বলিনি। দেখো দেখি মেয়ের কাণ্ড, আমাকে এইভাবে জড়িয়ে কাঁদলে তোদের মায়ায় যে বাধা পড়ে থাকবো। ঠিক আছে, ওঠ, আমি আর এসব বলছি না। মায়ার বাঁধনে আমি তোমায় বাঁধছি নাকি তুমি আমায় বাঁধছো? ঠিক আছে, এবার গুরুত্বপূর্ণ কথা বলি। আমার কিছু ডায়েরি আছে, যেগুলো অনেক যত্ন করে ক্যাবিনেটে রাখা আছে। সেগুলো রাজীবকে দিয়ে দিস। ও জানে আমার ডায়েরি লেখার অভ্যেস আছে, তাই সেটা সে পড়তে চাইবে। আমার শেষ ডায়েরিটা প্রথমে দিবি, আর এই চিঠিটা, এগুলো তো তুমিই দিতে পারো। আমার বুঝছি সেই সময়টুকু হবে না, আর হলেও আমি পারবো না তাকে কিছু বলতে। আমার বৌমা হিসেবে তোকেই দায়িত্ব নিতে হবে। কি, পারবি না? আমি হাত পেতে ডায়েরি আর চিঠিটা নিয়ে নিই। কাকাবাবুর কথাগুলোয় কিছু একটা ইঙ্গিত প্রকাশ পাচ্ছে, যদিও তা স্পষ্ট নয়, তবে কিছু একটা আছে, নতুবা আমায় এই দায়িত্ব নিতে বলতেন না। রাজীব কালকের মধ্যেই চলে আসবে আমায় বলেছে। কিছুক্ষণ পর বাবা মাকে ডাকতে বলে আমি বাইরে গিয়ে তাদের ডেকে আনি। বাবা মা রুমে এসে দাঁড়ালেন, উনি পেছন থেকে ঢুকলেন সারোয়ার ও অনিমেষ আঙ্কেল। সারোয়ার, অনিমেষ, তোমাদের না বলেছি আমায় এভাবে একা ফেলে যাবে না? তোমাদের না দেখলে আমার মনটা যে কেমন করে। সরি দাদা, আপনাকে আর কখনো একা থাকতে হবে না। এবার থেকে আমরা কেউ না কেউ আপনার সাথে থাকবো সারাক্ষণ। হরিপ্রদ, মৃন্ময়ী, তোমাদের কাছে কিছু চাইবো, আমাকে দিবে? কি দাদা? বিশাখাকে আমায় দিয়ে দাও। এটা চাওয়ার কি আছে, ও তো আপনারই মেয়ে। সত্যি বলছো? তাহলে রাজীবের জন্য তোমার বিশাখাকে চেয়ে নিলাম। দাদা, আপনি সুস্থ হয়ে উঠুন, তারপর আপনার মেয়েকে আপনি নিয়ে যাবেন, এতে আমাদের কোনো সমস্যা নেই। অনিমেষ ও সারোয়ার আঙ্কেল বেশ উৎসাহ নিয়ে এগিয়ে এসে আমায় আশীর্বাদ করলেন। আর বাবা মা, তাদের চোখে মুখেও সন্তুষ্টি। কিন্তু আমি কিছুতেই কথাটায় খুশি হতে পারছি না। মনের মধ্যে একটা শঙ্কা কাজ করছে। তাহলে কি কাকাবাবু নিজের বিষয়ে কিছু আঁচ করতে পারছেন, নাকি এটাও এক প্রকার ভ্রম? ছেলের জন্য ওনার মনটা ব্যাকুল হয়ে আছে, এটা বুঝতে আমাদের কারোই বাকি নেই। অনিমেষ আঙ্কেল আমাকে আড়ালে ডেকে নিয়ে বিষয়টা জানার চেষ্টা করে, এবং সাথে এসে যুক্ত হয় সারোয়ার ও পিটার আঙ্কেল। আমি সবকিছু বর্ণনা করেছি এক এক করে। রাজীবকে আমাদের জানানো প্রয়োজন। দাদার অবস্থা আমার কাছে ভালো ঠেকছে না। তাছাড়া সন্তানের জন্য উনার যে আকুতি, তাতে বাপের রুহের কষ্ট ছেলেরও অমঙ্গল ডেকে আনবে। আমারও তেমনই মনে হয় সারোয়ার। এক কাজ করলে কেমন হয়, আমরা না হয় ফোন করে রাজীবকে বিস্তারিত জানাই, তাকে আসতে বলি। অনিমেষ আঙ্কেল, আমি তাকে জানিয়েছি সে আগামীকাল দেশে এসে পৌঁছাবে।
আমাদের যেটা করতে হবে সেটা হলো রাজীবকে সামলানো, কারণ কাকাবাবুর এই অবস্থার কথা বলার পর সে উন্মাদের মতো আচরণ করলো আর আমায় বলল আমি যেভাবেই হোক দেশে আসব। রাত আনুমানিক 9টা। ডাক্তার সন্ধ্যায় কিছু টেস্ট করিয়েছিলেন, যার রিপোর্ট এখনো নিয়ে এসেছেন। রুমে আমরা সকলেই তখন উপস্থিত। আমি বাবা মায়ের সাথে বাসায় চলে আসব, আর অনিমেষ আঙ্কেলরা সকালে আজ থাকছে কাকাবাবুর সাথে। যদিও সেখানে একজন থাকার অনুমতি দেয়, তারপরও তাদের বয়সের বিবেচনায় ও অনুরোধে ওনারা নিয়ম শিথিল করেছেন। ডাক্তার সহ নার্স যখন রুমে ঢুকলেন তখন আমরা সকলেই তাক করে আছি ডাক্তার কি বলে রিপোর্ট দেখে। বিকেলে যে স্যালাইন লাগানো হয়েছিল সেটা এখন শেষ হয়েছে, তাই ওটা খুলে দিয়েছে নার্স। ডাক্তার কাছে এসে জানতে চাইলেন উনার পরিবারের লোকজন কোথায়। সকলে এগিয়ে গিয়ে বলি আমরাই উনার পরিবার, এখন বলুন। ডাক্তার সেখানে না বলে তার কেবিনে আসতে বলেন। বাবা, সারোয়ার আঙ্কেল ও পিটার আঙ্কেল সহ 4জন গেলেন ডাক্তারের রুমে। উনার শারীরিক অবস্থা তেমন কোনো উন্নতি নেই। আমি কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, তাতে দেখা যায় উনার হার্টের সামান্য স্পট দেখা যাচ্ছে। এদিকে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা এতটাই কমেছে যে আলাদাভাবে রক্ত না দিলে যে কোনো কিছুই হতে পারে। আমরা প্রথমে উনার রক্তের ব্যবস্থা করি, কিন্তু এখন রাত 9:30। এ সময় তো কোনো ব্লাড ব্যাংকও খোলা পাবো না। তাছাড়া আমাদের এখানে ব্লাড ব্যাংকেও ও পজিটিভ ব্লাড আজ শেষ হয়ে গেছে। রক্তের ব্যবস্থা কিভাবে করা যায় সেটা একটু দেখুন। ডাক্তার, আমার রক্তের গ্রুপ ও পজিটিভ। হ্যাঁ, আমারও একই গ্রুপ। তাহলে আমরা যদি রক্ত দিই? আরে কি বলেন, আপনারা কিভাবে দেবেন? আপনাদের যে বয়স তাতে নিজের শরীরেই তো রক্তের পর্যাপ্ততা থাকে না, আর এতে করে এক ব্যাগ রক্ত দিলে তো বিপদে পড়ে যাবেন। আমরা দুজনেই যদি এক ব্যাগ করে দিই তাহলে তো সমস্যা হওয়ার কথা না ডাক্তার। তারপরও রিস্ক হয়ে যায়। আল্লাহ ভরসা, ডাক্তার, কিচ্ছু হবে না আমাদের। আমি আর অনিমেষ তাহলে রক্ত দিচ্ছি। হ্যাঁ, আপনার এখানে ব্যবস্থা করুন প্লিজ। নরেন্দ্রদা আমাদের সকলকে নতুন করে বাঁচার পথ দেখিয়েছেন, আর উনার জন্য এতটুকু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। ঠিক আছে, আমি নার্সকে বলে দিচ্ছি আপনারা তৈরি হয়ে নিন। আর আরেকটা কথা, রক্ত দেওয়ার পর কিছুক্ষণ শুয়ে থাকবেন, এবং আজ রাতে এখানে অর্ঘমা থাকার প্রয়োজন নেই। আপনারা বাসায় গিয়ে রেস্ট নেবেন। যদি এটা করতে পারেন তাহলে রক্ত দিতে যাবেন। ঠিক আছে। হরিপদ বাবু সহ আমরা চলে আসি পাশের একটা কেবিনে, যেখানে নার্স এসে আমাদের দুজনের কাছ থেকে রক্ত সংগ্রহ করছে। বিশাখা ও তার মা নরেন্দ্রদার কাছে, এবং পিটার আমাদের পাশে বসা। অর্ধেক ব্যাগ রক্ত দেওয়ার পর মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। বেশ কিছুক্ষণ শুয়ে থাকি, তারপর উঠে জল খাই। পিটারকে বললাম আজ তুমি থাকবে নরেন্দ্রদার কাছে। আমরা যেহেতু রক্ত দিয়েছি তাই অর্ঘমা করতে ডাক্তার বারণ করেছে। সমস্যা নেই, আমি থাকবো দাদার সাথে। এক কাজ করি, আমিও না হয় থেকে যাই অনিমেষবাবু, মৃন্ময়ী আর বিশাখাকে আপনাদের সাথে বাসায় পাঠিয়ে দিই। হরিপদ বাবু, আপনি এখানে থাকলে বাসায় কোনো সমস্যা হবে না? না, ওরা একা থাকতে পারবে। বিশাখাও তার মাকে বাসায় পৌঁছে দিয়ে আমরা চলে আসি নিকুঞ্জ নিকেতনে। শরীরটা বেশ ক্লান্ত লাগছে, তাই রাতে এক প্রকার খেয়ে বিছানায় ঢলে পড়ি, অথচ ঘুম নেই। নরেন্দ্রদার অসুস্থতায় মনের দ্বিধা কোনোভাবে কাটছে না। কি হতে চলেছে আগামীতে? কাল ভোরের সূর্যটা কি নরেন্দ্রদা দেখতে পাবেন? আবার ভাবছি তিনি কি এই যাত্রায় বেঁচে ফিরবেন? আমরা আবার আগের মতো পার্কে ফিরে ফিরে যাব। 1 রাউন্ড, 2 রাউন্ড, তারপর ডাব খাওয়া, আড্ডাবাজি, হাসতে চেষ্টা করা ইত্যাদি সব কিছু। বেঁচে থাকলে জানতে হয়, যদি বাঁচতে হয় তাহলে বাঁচার মূলমন্ত্র শিখে নাও। কথাগুলো কে বলবে? আমাদের আর কে উৎসাহ দেবে? জীবনের শেষ প্রান্তে ঝরে পড়া এই আমাদের কুড়িয়ে নিয়ে হাত ধরে চলতে শেখানো মানুষটা আজ হাত ছেড়ে চলে যাবে, ভাবলে কেঁদে ওঠে মন। কখনো হার না মানতে শেখানো লোকটা আজ নিজে হেরে যাবে জীবনের নিয়মে। এটা দেখতে পারা একটা বেদনা, যেন জিতে গিয়েও হেরে যাওয়ার একটা অনুভূতি।